বাঁশঝাড়ের বাঁশিওয়ালা। ঝোপের বাঁশি। সন্ধে নেমে এসেছে। আকাশের পশ্চিম দিগন্ত কমলা থেকে গাঢ় বেগুনি রঙে ডুবছে। গ্রামের কাঁচা রাস্তা ধরে ক্লান্ত পায়ে হাঁটছে রফিক। আজ তার মনটা ভালো নেই। সারাদিন মাঠে কাজ করে শরীরটা যেমন বিধ্বস্ত, তেমনি গত রাতে মায়ের হঠাৎ অসুস্থতা তাকে আরো চিন্তিত করে তুলেছে। গ্রামের ওপারে এক কবিরাজের কাছে যাওয়ার জন্যই সে আজ এই অসময়ে রওনা দিয়েছে। পথটা নির্জন, আর গ্রাম থেকে বেশ খানিকটা দূরে। হঠাৎ একটা মিষ্টি বাঁশির সুর ভেসে এল কানে, যেন কেউ খুব দক্ষতার সাথে বাজিয়ে চলেছে। রফিক অবাক হয়ে গেল। এই জনশূন্য রাস্তায় এই বাঁশি কে বাজাচ্ছে? সে কৌতূহলী হয়ে চারপাশে তাকাল। রাস্তার পাশে একটি বিশাল আর পুরনো বাঁশঝাড়, যার ভেতরের অন্ধকার যেন রহস্যে ভরা। রফিকের মনে হলো সুরটা ঠিক ওখান থেকেই আসছে। সে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও কৌতূহল সামলাতে পারল না এবং বাঁশঝাড়ের দিকে পা বাড়াল। যত সে কাছে যাচ্ছে সুরটা তত স্পষ্ট হচ্ছে, কিন্তু সুরের মধ্যে কেমন যেন একটা ভয়ঙ্কর শীতলতা, যা রফিকের শরীরের লোম খাড়া করে দিল। হঠাৎ তার মনে পড়ে গেল গ্রামের বয়স্কদের বলা সেই সব পুরনো গল্পগুলো। অনেকেই বলতো রাতে সেই বাঁশঝাড়ের কাছে নাকি এক পেতনি বাঁশি বাজায়। তার ফাঁদে পড়লে আর রক্ষা নেই। সে নাকি বাঁশির সুরে মানুষকে সম্মোহিত করে গভীর জঙ্গলে নিয়ে যায়। ভয়ে রফিকের পা যেন মাটিতে গেঁথে গেল। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করে দিল। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে উল্টো দিকে দৌড় দিল। কিন্তু যতই সে দৌড়াচ্ছে, বাঁশির সুরটা ততই যেন তার পিছু নিচ্ছে। সুরের প্রতিটি কম্পন যেন তাকে ডাকছে, ফিরে আয় রফিক, ফিরে আয়। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ বাঁশির সুর নয়, এটা কোনো অলৌকিক সত্তার ফাঁদ। বাঁশির সুরের অদ্ভুত টানে তার মন যেন দুর্বল হয়ে যাচ্ছিল। নিজেকে বাঁচাতে সে জোরে জোরে আল্লাহু আকবার বলতে শুরু করলো। হঠাৎ বাঁশির সুর থেমে গেল। চারপাশের নীরবতা আরো ভয়ঙ্কর মনে হলো। রফিক ভয়ে কাঁপতে কাঁপতে পিছে ফিরে তাকাল, কিন্তু সে যা দেখল তাতে তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। বাঁশঝাড়ের ভেতর থেকে একটি অস্পষ্ট সাদা অবয়ব তার দিকে তাকিয়ে আছে। অবয়বটার চোখ দুটি যেন জ্বলন্ত কয়লার মতো লাল। তার মাথায় লম্বা লম্বা চুল আর হাতে একটি বাঁশি। রফিকের মনে হলো অবয়বটা হাসছে। তার মুখে এক ভয়ঙ্কর আর কুটিল হাসি। রফিকের গলা শুকিয়ে গেল। সে জোরে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হঠাৎই তার মনে হলো অবয়বটা তার দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। রফিকের শরীর জমে গেল। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। ভয়ে সে জ্ঞান হারাল। পরের দিন সকালে গ্রামের কয়েকজন লোক তাকে অজ্ঞান অবস্থায় রাস্তার ধারে খুঁজে পেল। রফিকের মুখে বাঁশঝাড়ের গল্প শুনে সবাই শিউরে উঠল। কেউ কেউ বলল সে হয়তো ভূতের বাঁশির ফাঁদে পড়েছিল। গ্রামের এক প্রবীণ ব্যক্তি বললেন, এই বাঁশিওয়ালা নতুন নয়, বছরের পর বছর ধরে সে এই বাঁশঝাড়ের রহস্য রক্ষা করে চলেছে। রফিক সুস্থ হওয়ার পর গ্রামের মানুষরা আর রাতের বেলায় সেই রাস্তা দিয়ে যেত না। তবে মাঝে মধ্যে নাকি এখনো সেই বাঁশির সুর শোনা যায়, আর কেউ কেউ বলে গভীর রাতে সেই বাঁশঝাড়ের দিকে তাকালে নাকি সেই জ্বলন্ত লাল চোখ দুটো দেখা যায়। আপনি কি চান এই গল্পের বাঁশিওয়ালার পেছনের রহস্য উন্মোচন হোক? ঠিক আছে, চলুন তাহলে সেই বাঁশিওয়ালার পেছনের রহস্য উন্মোচন করা যাক। বাঁশঝাড়ের বাঁশিওয়ালার রহস্য। রহস্যের শুরু। সেই বাঁশঝাড়ের বাঁশিওয়ালার গল্পটি অনেক পুরনো। রফিকের ঘটনার অনেক বছর আগে সেই গ্রামেই বাস করত এক তরুণ। তার নাম ছিল মতি। মতি ছিল গ্রামের সবচেয়ে সেরা বাঁশিওয়ালা। তার বাঁশির সুর এতটাই মিষ্টি ছিল যে মানুষ মুগ্ধ হয়ে যেত। তার বাঁশিতে ছিল এক ধরনের জাদু। তার বাঁশির সুরে রাতের নির্জনতাও জীবন্ত হয়ে উঠত। তবে মতির এই জাদুকরী বাঁশির পেছনে ছিল এক গোপন রহস্য। তার বাঁশিটি ছিল সাধারণ কোনো বাঁশি নয়। এটি ছিল একটি বিশেষ বাঁশ দিয়ে তৈরি, যা পাওয়া যেত সেই বাঁশঝাড়ের ঠিক মাঝখানে, যেখানে বছরের পর বছর ধরে কোনো মানুষ প্রবেশ করেনি। গ্রামের প্রবীণরা বলতো ওই বিশেষ বাঁশঝাড়ের মধ্যে রয়েছে এক অলৌকিক সত্তা, যা সেই বাঁশঝাড়কে রক্ষা করে। একদিন মতি সেই বাঁশঝাড় থেকে একটি বাঁশ কেটে আনে, কারণ সে ভেবেছিল সেই বাঁশ দিয়ে তৈরি বাঁশির সুর আরো মিষ্টি হবে। কিন্তু সে জানত না যে সে এক ভয়ঙ্কর সত্তার ঘুম ভাঙিয়ে দিয়েছে। বাঁশ কেটে আনার পর থেকেই মতির জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসতে থাকে। তার বাঁশির সুর আরো জাদুকরী হয়, কিন্তু সেই সুরের মধ্যে ঢুকে পড়ে এক ভয়ঙ্কর বিষণ্ণতা। রহস্যের সমাধান। গ্রামের এক প্রবীণ লোক মতিকে সতর্ক করে দিয়েছিলেন, এই বাঁশি দিয়ে তুমি আর বাজিও না।
এই বাঁশির সুর এক অলৌকিক সত্তার কান্না, যা তার বাঁশ কেড়ে নেওয়ার প্রতিশোধ নিতে চায়। কিন্তু মতি সেই কথা শোনেনি। সে বাঁশি বাজিয়ে চলল। এক রাতে পূর্ণিমার আলোয় যখন মতি বাঁশি বাজাচ্ছিল, তখন সেই বাঁশঝাড়ের অলৌকিক সত্তা তার সামনে হাজির হলো। সেটি ছিল এক সাদা অবয়ব, যার চোখ দুটি ছিল জ্বলন্ত কয়লার মতো লাল। সেই অবয়বটি মতিকে বলল, তুমি আমার অংশ নিয়েছ, এখন আমি তোমাকে আমার অংশ করব। ভয়ে মতির শরীর জমে গেল। সে বাঁশি বাজানো বন্ধ করতে চায়, কিন্তু পারল না। তার বাঁশি তার অজান্তেই বেজে চলেছে। সেই অলৌকিক সত্তাটি মতির শরীরকে ধীরে ধীরে শোষণ করে নিচ্ছিল। মতি চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সেই রাতে মতি অদৃশ্য হয়ে গেল। গ্রামের মানুষরা তাকে অনেক খুঁজেছিল, কিন্তু তারা আর কোনোদিন তার দেখা পায়নি। প্রবীণরা বলল, সেই অলৌকিক সত্তাটি মতিকে নিজের ভেতরে নিয়ে নিয়েছে। এখন মতির আত্মা সেই বাঁশঝাড়ের সাথে মিশে গেছে এবং সেই সাদা অবয়বটি হয়ে গেছে। যখনই কেউ সেই বাঁশঝাড়ের কাছাকাছি আসে, তখন মতির আত্মা সেই বাঁশির সুরের মাধ্যমে তাদের নিজের কাছে ডেকে নিতে চায়। কারণ সেই বাঁশিওয়ালা চায় অন্য কেউ সেই কষ্ট অনুভব করুক, যা সে অনুভব করেছিল। আর সেই জ্বলন্ত লাল চোখ দুটো, সেগুলো আর কারো নয়, সেগুলো হচ্ছে সেই অলৌকিক সত্তার, যার প্রতিশোধের আগুন আজও জ্বলছে। এখন আপনার কি মনে হয় এই গল্পের আরো কোনো রহস্য লুকিয়ে আছে? চলুন তাহলে সেই গল্পের গভীরে আরো এক ধাপ প্রবেশ করি। বাঁশঝাড়ের বাঁশির অন্তিম রহস্য। এক নতুন চরিত্র ও এক নতুন সত্য। রফিক যখন সুস্থ হয়ে উঠল, তখন গ্রামের সবচেয়ে প্রবীণ মহিলা রতন দিদি তাকে দেখতে এলেন। রতন দিদি নিঃশব্দে রফিকের পাশে বসলেন এবং বললেন, তুমি যা দেখেছো তা অনেকেই দেখেছে, তবে তুমি তাদের থেকে আলাদা। তোমার মধ্যে সে নিজের শেষ আশা খুঁজে পেয়েছে। রতন দিদির এই কথা শুনে রফিক হতবাক হয়ে গেল। সে রতন দিদিকে জিজ্ঞেস করল, আপনি কি বলছেন? রতন দিদি তখন এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই বাঁশিওয়ালা, যার বাঁশির সুর শুনে তুমি ভয় পেয়েছিলে, তার নাম ছিল মতি। সে ছিল আমার ভালোবাসা। রতন দিদির এই কথা শুনে রফিক অবাক হয়ে গেল। সে আর কিছু বলতে পারল না। রতন দিদি বলে চললেন, মতি ছিল গ্রামের সেরা বাঁশিওয়ালা। তার বাঁশির সুর এতটাই মায়াবী ছিল যে কেউ তা শুনলে মন্ত্রমুগ্ধ হয়ে যেত। কিন্তু তার বাঁশিটি ছিল সাধারণ কোনো বাঁশি নয়, ওটা ছিল সেই বাঁশঝাড়ের আত্মা, বাঁশ রক্ষক এর একটি অংশ। অভিশপ্ত ভালোবাসার গল্প। রতন দিদি ব্যাখ্যা করলেন, ওই বাঁশঝাড়ের আত্মা কোনো সাধারণ ভূত নয়, এটি এক প্রাচীন সত্তা যা এই বনকে রক্ষা করে। সেই আত্মা শুধু বাঁশি বাজানোর অনুমতি দেয় সেই সব মানুষদের, যাদের মধ্যে বাঁশি বাজানোর প্রতি সত্যিকারের গভীর আবেগ আছে। আর সেই আবেগের মূল্য হিসাবে সেই মানুষকে এই বাঁশঝাড়ের চিরন্তন রক্ষক হতে হয়। রতন দিদি আরো জানালেন যে মতি তার বাঁশির প্রতি এতটাই আসক্ত ছিল যে সে সেই বাঁশঝাড়ের রক্ষক হওয়ার শর্তটিও গ্রহণ করেছিল। সে ভেবেছিল এটি তার সঙ্গীতের প্রতি ভালোবাসার চরম প্রতিদান। কিন্তু সে জানত না যে এর ফলে তার আত্মাও চিরকালের জন্য সেই বাঁশঝাড়ের সাথে মিশে যাবে এবং সে আর কোনোদিন মুক্ত হতে পারবে না। মতি যখন এই অভিশাপের কথা জানতে পারল, তখন সে আর বাঁশি বাজানো থামাতে পারল না। তার বাঁশি থেকে বের হওয়া প্রতিটি সুর ছিল তার আত্মার আর্তনাদ। রতন দিদি বললেন, সে আর কোনোদিন আমার কাছে ফিরতে পারল না। রতন দিদি রফিকের দিকে তাকিয়ে বললেন, সেই লাল চোখ দুটি শুধু প্রতিশোধের আগুন নয়, ওটা আসলে মতির আত্মা, যা মুক্তির জন্য আকুল। তিনি আরো বললেন যে সেই বাঁশিওয়ালা অর্থাৎ মতি বাঁশি বাজিয়ে আসলে কোনো নতুন শিকার খুঁজছে না। সে খুঁজছে এমন একজনকে যার মন একেবারেই নিষ্পাপ এবং যার মধ্যে কোনো লোভ নেই। এমন কাউকে যে সেই বাঁশঝাড়ের গভীরে গিয়ে সেই অভিশপ্ত বাঁশিটি ভেঙে দিতে পারে। একমাত্র তাহলেই সে চিরকালের জন্য মুক্তি পাবে। রতন দিদি তখন রফিককে বললেন, তোমার সাহস এবং তোমার মনের পবিত্রতা দেখে আমার মনে হয় তুমি সেই ব্যক্তি যাকে সে খুঁজছে। এখন রফিক এবং গ্রামের মানুষদের সামনে এক নতুন রহস্য এবং এক নতুন চ্যালেঞ্জ। তারা কি ভয়কে জয় করে সেই অভিশপ্ত বাঁশি ভেঙে দিয়ে মতিকে মুক্তি দিতে পারবে, নাকি সেই বাঁশির সুর অনন্তকাল ধরে গ্রামের মানুষকে তাড়া করে বেড়াবে? চলুন তাহলে এই গল্পের সমাপ্তি করা যাক। অভিশপ্ত বাঁশির অন্তিম সুর। সাহসের পরীক্ষা। রতন দিদির কথা শুনে রফিক হতবাক হয়ে গেল। এতদিন যে রহস্যকে সে ভয় পেয়ে আসছিল, আজ তার সামনে সেই রহস্যের সমাধান করার সুযোগ। কিন্তু কাজটি সহজ ছিল না। বাঁশঝাড়ের গভীরে প্রবেশ করা মানে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া।
রফিক প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও মতির অভিশপ্ত জীবন এবং রতন দিদির ভালোবাসার করুণ কাহিনী শুনে তার মন নরম হয়ে গেল। সে ভাবল, ভয় পেয়ে পালিয়ে বেড়ানো সহজ, কিন্তু একজন অভিশপ্ত আত্মার মুক্তি দেওয়াই তো প্রকৃত সাহস। রফিক মতির আত্মাকে মুক্তি দেওয়ার জন্য মনস্থির করল। রতন দিদি তাকে কিছু নিয়ম কানুন শিখিয়ে দিলেন। তিনি বললেন, ভিতরে তুমি অনেক ভয়ঙ্কর জিনিস দেখতে পাবে, কিন্তু কোনো কিছুতেই ভয় পাবে না। মনে রাখবে, তোমার মনের পবিত্রতাই তোমার আসল ঢাল। রতন দিদি তাকে একটি পবিত্র সুতো দিলেন এবং বললেন এটি তার সুরক্ষার জন্য। অভিশাপের কেন্দ্রে প্রবেশ। পরের রাতে রফিক সেই বাঁশঝাড়ের কাছে ফিরে এল। এবার তার মনে ভয় থাকলেও এক ধরনের দৃঢ়তা ছিল। সে যখন বাঁশঝাড়ের মধ্যে প্রবেশ করল, তখন চারপাশের নীরবতা আরো গাঢ় হয়ে উঠল। হঠাৎ তার কানের কাছে বাঁশি সুর বেজে উঠল। সুরটা এবার আর মিষ্টি নয়, এটি যেন এক ভয়ঙ্কর আর্তনাদ। মনে হচ্ছে হাজার হাজার বছরের কষ্ট আর যন্ত্রণা সেই সুরের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। রফিক ভয় না পেয়ে এগিয়ে চলল। যত সে গভীরে যাচ্ছে, ততই সে দেখতে পাচ্ছে অদ্ভুত সব দৃশ্য। বাঁশগাছগুলো যেন বাঁকা হয়ে তাকে পথ দেখাচ্ছে, আবার মনে হচ্ছে যেন তাকে আটকে দিচ্ছে। এক সময় সে দেখতে পেল সেই সাদা অবয়ব, যার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল। সেই অবয়বটি তাকে বলল, ফিরে যা, তুই এখানে কি চাস? তুই এই অভিশাপের অংশ হতে পারবি না। রফিক কোনো উত্তর দিল না, শুধু এগিয়ে চলল। সে মনে মনে মতির জন্য প্রার্থনা করছিল। তখন সে দেখল সেই সাদা অবয়বের বুকের মধ্যে থেকে একটি বাঁশি বের হয়ে আসছে। বাঁশিটি কালো আর অদ্ভুত দেখতে, যেন তার ভেতর থেকে এক ধরনের কালো ধোঁয়া বের হচ্ছে। রফিক বুঝতে পারল এটাই সেই অভিশপ্ত বাঁশি। মুক্তি এবং সমাপ্তি। রফিক এক মুহূর্ত দেরি না করে এগিয়ে গেল। সেই সাদা অবয়বটি তাকে আটকাতে চাইল, কিন্তু রফিকের মনের পবিত্রতার কাছে সে শক্তিহীন হয়ে পড়ল। রফিক দ্রুত বাঁশিটি হাতে নিল। বাঁশিটি স্পর্শ করার সাথে সাথেই তার শরীর কাঁপতে শুরু করলো, যেন হাজারটা সূচ তার শরীরে বিঁধছে। রফিক দাঁতে দাঁত চেপে সহ্য করলো এবং রতন দিদির শেখানো মন্ত্রটি মনে মনে জপ করলো। এক গভীর নিঃশ্বাস নিয়ে রফিক তার সমস্ত শক্তি দিয়ে বাঁশিটি ভেঙে ফেলল। বাঁশিটি ভেঙে যাওয়ার সাথে সাথেই এক বিকট শব্দ হলো। সেই সাদা অবয়বটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। এরপর এক অদ্ভুত আলোয় আলোকিত হয়ে উঠল পুরো বাঁশঝাড়। মতির আত্মা, যা এতদিন বন্দী ছিল, তা মুক্তি পেল। রফিক দেখল মতির আত্মা এক উজ্জ্বল আলো হয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে। সেই আলোর দিকে তাকিয়ে রফিকের চোখে পানি চলে এল। এরপর বাঁশঝাড়ের পরিবেশ সম্পূর্ণ শান্ত হয়ে গেল। বাঁশির সেই ভয়ঙ্কর সুর আর শোনা গেল না। রফিক সফলভাবে মতির আত্মাকে মুক্তি দিয়েছিল। সেই দিন থেকে সেই বাঁশঝাড় আর ভয়ঙ্কর নয়, এটি এক পবিত্র স্থানে পরিণত হয়েছে। গ্রামের মানুষরাও আর ভয় পায় না, কারণ তারা জানে এখানে এখন আর কোনো ভূত থাকে না, শুধু এক ভালোবাসার অভিশাপের গল্প বেঁচে আছে। গল্পটি এখানেই শেষ। আপনার কি এই ধরনের আরো কোনো গল্প শোনার আগ্রহ আছে?